তো আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের এখানে যে 47 পৃষ্ঠার অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোর আমরা সমাধান করার চেষ্টা করব। তো তার আগে বলে রাখি, তোমাদের 2026 সালের যে বৃত্তি পরীক্ষা হবে তার একটি অনলাইন ব্যাচ আমি চালু করতে যাচ্ছি। এখানে তোমরা বেশ বৃত্তি পরীক্ষার জন্য সব কিছুই পেয়ে যাবে। তার জন্য অবশ্যই তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো বিস্তারিত জানার জন্য। তো এখানে 47 পৃষ্ঠায় এখানে আমাদেরকে বলেছে যে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। মানে এখানে দেখো চারটি আমাদেরকে প্রশ্ন দিয়েছে, এই চারটি প্রশ্নের যে উত্তরগুলো সঠিক হবে সেটার পাশে আমাদেরকে টিক চিহ্ন দিতে হবে। তো প্রথম প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলেছে নিম্নের কোন দুইটি সংখ্যার ন্যূনতম সাধারণ গুণিতক 30। ন্যূনতম মানে হচ্ছে ছোট বা লঘিষ্ঠ, তার মানে এখানে আমাদের কি বলেছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু সবচেয়ে ছোট, মানে লসাগুটা কত। আমরা ইতিমধ্যে কিন্তু লসাগু করা শিখেছি। তো এখানে 3 ও 5-এর মধ্যে হবে নাকি 3 ও 6-এর এই ন্যূনতম সাধারণ গুণিতকটা 30, নাকি 5 ও 6-এর ন্যূনতম সাধারণ গুণিতক বা লসাগুটা 30, নাকি 5 ও 10-এর লসাগুটা 30। তো এখন এটা যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমাদেরকে সবগুলো অপশন একবার করে টেস্ট করতে হবে যে কোনটার ন্যূনতম বা ছোট বা লঘিষ্ঠ বা লসাগু 30। তো তাহলে আমরা ইতিমধ্যে কিন্তু লসাগু করা শিখেছি। তো 3 ও 5-এর যে লসাগু যদি আমরা নির্ণয় করতে চাই 3-এর, তাহলে আমাদেরকে কি করতে হবে, 3-এর গুণিতকগুলো নির্ণয় করতে হবে। এটা আমরা আলাদাভাবে করে নিয়ে এখানে শুধু কিন্তু আমাদেরকে টিক চিহ্ন দিতে হবে। তো আমরা কি করব, এখানে 3 ও 5-এর প্রথমে লসাগুটা বের করে নিব, মানে সাধারণ গুণিতকগুলো বের করে নিব। তাহলে 3-এর গুণিতকগুলো কি কি, 3, 6, 9, 12, এরপর 15, এরপর কি 18, এগুলো হচ্ছে 3-এর গুণিতক। আর 5-এর গুণিতকগুলো যদি আমরা বের করতে চাই তাহলে আমরা দেখব এখানে 5, 10, 15, 20, এগুলো হচ্ছে 5-এর গুণিতক। তো এখানে সাধারণ গুণিতক কোনটা বলো তো, এটা হচ্ছে 15, এখানেও 15। তার মানে 3 ও 5-এর যে সাধারণ গুণিতকটা হচ্ছে 15। তো 3 ও 5-এর ন্যূনতম মানে ছোট সাধারণ গুণিতক কোনটা, মানে লসাগু হচ্ছে 15, কিন্তু এখানে আমাদেরকে বলেছে 30, তার মানে প্রথম অপশনটা হচ্ছে না। এরপর আমাদেরকে দ্বিতীয় অপশনটা দেখতে হবে। দ্বিতীয় অপশনটা আমরা যদি দেখি তাহলে আমরা দেখব, আমরা এখানে 3-এর গুণিতকগুলো যদি প্রথমে নির্ণয় করি, আমরা লসাগু নির্ণয় করার জন্য 3, 6, 9, 12, 15, 18, এগুলো হচ্ছে 3-এর সাধারণ গুণিতক বা 3-এর গুণিতকগুলো। এরপর 6-এর গুণিতকগুলো যদি তোমরা নির্ণয় করতে চাও তাহলে দেখবে এখানে 6-এর গুণিতক 6, 12, 18, 24, এগুলো হচ্ছে 6-এর গুণিতক। তো এখানে দেখো তো ন্যূনতম সাধারণ গুণিতক কত, এখানে কিন্তু 18 হচ্ছে ন্যূনতম সাধারণ গুণিতক। তার মানে 3 ও 6-এর ন্যূনতম সাধারণ গুণিতক বা লসাগু কত, লসাগু হচ্ছে 18। এখানে কিন্তু আমাদের অপশনের সাথে এখানে 30-এর সাথে মিলে যাচ্ছে না, তার মানে এই অপশনটাও আমাদের হচ্ছে না। তার মানে আমাদেরকে পরবর্তী অপশনটি দেখতে হবে যে এখানে ন্যূনতম এই 5 ও 6-এর ন্যূনতম সাধারণ গুণিতক 30 হচ্ছে কিনা। তো আমরা যদি 5-এর গুণিতকগুলো একবার নির্ণয় করতে চাই, 5-এর গুণিতক 5, 10, 15, এগুলো হচ্ছে 5-এর গুণিতক 20, 25 এবং 30। আরও এইভাবে আমরা আরও অনেকগুলো লিখতে পারি, 35, 40। তো অতগুলো আমাদের দরকার হবে না। এরপর 6-এর গুণিতক যদি আমরা লিখি 6, 12, 18, 24, 30, তারপর কি 36, এভাবে ডট আমরা আরও লিখতে পারি। তাহলে এখানে দেখো 5 এবং 6-এর সাধারণ গুণিতক ন্যূনতম সাধারণ গুণিতকটা কত হচ্ছে 30। তার মানে কিন্তু আমাদের উত্তর মিলে গেল এই 5 এবং 6-এর সাধারণ গুণিতকটা হচ্ছে 30। তাহলে এটাতে আমরা টিক চিহ্ন দিতে পারি, কারণ আমরা দেখলাম যে নিম্নের এই সংখ্যাগুলোর মধ্যে 5 ও 6-এর ন্যূনতম সাধারণ গুণিতক হচ্ছে 30 বা লসাগু হচ্ছে 30। ন্যূনতম সাধারণ গুণিতক মানে হচ্ছে লসাগু। তো এরপর দেখো পরবর্তী প্রশ্নটি, এখানে বলেছে যে 3টি বাস যথাক্রমে 3, 4 ও 5 মিনিট পর পর থামে। ন্যূনতম কতক্ষণ পর বাস 3টি একত্রে থামবে। তো এখানে আমাদেরকে কি বলেছে ন্যূনতম, এখানে আমাদের যে ক্লুটা দিয়েছে সেটা হচ্ছে ন্যূনতম মানে হচ্ছে ছোট, মানে হচ্ছে কি আমাদের লসাগু বের করতে হবে। তো 3টি বাস 3, 4 ও 5 মিনিট পর পর বাজে, এটা ন্যূনতম কতক্ষণ পর
বাস তিনটি একত্রে থামবে, এটা যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমাদেরকে 3, 4 ও 5 এই 5-এর আমাদের কি করতে হবে, লসাগু নির্ণয় করতে হবে। তো এখানে যদি আমরা 3 আলাদা করে 3, 4 ও 5-এর লসাগু নির্ণয় করতে তাহলে কি হবে, দেখো এটা এখানে এগুলোর মধ্যে এগুলো কিন্তু সবগুলো এগুলোর মধ্যে আমরা কি কোনো মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে পারি না। তার মানে আমাদেরকে 3-এর প্রথমে 3 দিয়ে 4-কে গুণ করব, তারপর 4 দিয়ে 5-কে গুণ করব। 3 4 12 আর 5 12 হচ্ছে 60। তাহলে এটা লসাগু কত হচ্ছে 60। তো আমরা এভাবেও করতে পারি যে প্রথমে এভাবে যে আমরা করলাম, প্রথমে আমরা 3-এর গুণিতক দেব, তারপর 4-এর গুণিতক, তারপর 5-এর গুণিতক দিয়ে দেখব যে তিনটার মধ্যে সাধারণ গুণিতক কোনটা হচ্ছে, সেটাই হচ্ছে লসাগু। তো আমরা সব এই তিনটি সংখ্যাকে একবারে গুণ করেও লসাগুটা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা কত দেখলাম যে 3, 4 ও 5 এটার লসাগু হচ্ছে 60। তার মানে 60 মিনিট পর আবার এই তিনটি বাস একত্রে থামবে, এটাই হচ্ছে উত্তর। এরপর দেখো 3 নাম্বার, 5 ও 7-এর গসাগু কত। তো দেখো এখানে 5 এবং 7 দুটো হচ্ছে মৌলিক সংখ্যা। আমরা কিন্তু এর আগের পূর্ববর্তী যে পৃষ্ঠাগুলো রয়েছে এই বইয়ের, সেখানে আমরা পড়ে দেখেছি যে দুটি মৌলিক সংখ্যার গসাগু কিন্তু 1। দুটি মৌলিক সংখ্যার গসাগু কত 1। তাহলে এখানে আমরা কি দেব 1, অথবা তোমরা যেভাবে গসাগু নির্ণয় করো সেভাবে এখানে গসাগু নির্ণয় করে দেখতে পারো। এভাবে গসাগু নির্ণয় করবে যে 5 এর গুণনীয়ক। এখন কি করতে হবে, গসাগু নির্ণয়ের জন্য আমাদেরকে গুণনীয়ক নির্ণয় করতে হবে। তো 5 এর গুণনীয়কগুলো কি কি বলো তো, 1 এবং 5। আর কত 7 এর গুণনীয়ক, 7 এর গুণনীয়ক কত 1 এবং 7। তাহলে এখানে এই দুটোর মধ্যে মিল কোনটা, এটা হচ্ছে মিল, ন্যূনতম বা মিল হচ্ছে 1। তার মানে এটা কি হবে 1। আমরা ইতিমধ্যেই জেনেছি যে দুটি মৌলিক সংখ্যার যে গসাগু সেটা হচ্ছে 1। এখানে দেখো 4 নম্বরে আমাদেরকে বলেছে 15টি আম ও 25টি লিচু সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। সর্বাধিক বললে কিন্তু আমাদেরকে গসাগু নির্ণয় করতে হবে। সর্বাধিক বললে আমরা কি করব, গসাগু নির্ণয় করতে পারবো। 2-এর মধ্যে দুটি সংখ্যা দিল, এর মধ্যে সর্বাধিক বললে বা বেশি বললে বা বড় বললে আমরা কি করব, এই এই সংখ্যা দুটির মধ্যে গসাগু নির্ণয় করব। তাহলে আমাদেরকে 15 এবং 25-এর যদি আমরা গসাগু নির্ণয় করি তাহলে আমরা কিন্তু বের করতে পারবো যে সমান ভাগে কতজনকে ভাগ করে দেওয়া যাবে। তাহলে এখানে আমরা কি করব, 15 এবং 25-এর গসাগু নির্ণয় করব। 15 এবং 25-এর গসাগু আমরা এভাবেও নির্ণয় করতে পারি অথবা এভাবেও নির্ণয় করতে পারি। তাহলে আমরা এখানে দেই 15 এবং 25, এখানে আমরা যদি 5 দিয়ে দেই, 3 × 5 = 15 এবং এখানে হচ্ছে 5 × 5 = 25। তাহলে 15 এবং 5-এর গসাগুটা কত হচ্ছে, এখানে এই যে 5টাই হচ্ছে গসাগু। 15 এবং 5-এর গসাগু হচ্ছে কত 5। তাহলে এই 15 এবং 5টি লিচু সর্বাধিক 5 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। এটাই হচ্ছে মূলত এখানকার তোমাদের অ্যান্সার। তো আমরা 1 নাম্বারটা উত্তর করলাম, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিয়ে আমরা সবগুলো উত্তর করার চেষ্টা করলাম। এখন এখানে আমাদেরকে যে 2 নাম্বার, 3 নাম্বার, 4, 5 এবং এই পৃষ্ঠার যতগুলো অঙ্ক রয়েছে সেই অঙ্কগুলোর আমরা সমাধান করার চেষ্টা করব। 2 নাম্বার অঙ্কটি দেখো, এখানে আমাদের কি বলেছে, লসাগু ও গসাগু এর পূর্ণরূপ লিখি। আমাদেরকে লসাগু এবং গসাগু এর পূর্ণরূপ লিখতে হবে। ইতিমধ্যেই কিন্তু আমরা লসাগু এবং গসাগু এর পূর্ণরূপ লেখা শিখেছি। তো প্রথমেই আমরা লসাগু এর পূর্ণরূপ লিখব। আমরা এভাবে লিখতে পারি। তো আমরা লিখব লসাগু এর পূর্ণরূপ কি। লসাগু এর পূর্ণরূপ কি বলতো, তোমরা কিন্তু ইতিমধ্যেই জেনে গিয়েছো। এর আগের ক্লাসে আমি বলে দিয়েছি যে লসাগু এর পূর্ণরূপ কি। লসাগু এর পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ। লসাগু এর পূর্ণরূপ লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এটাই হচ্ছে লসাগু এর পূর্ণরূপ। আমরা এভাবে লিখব যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আর গসাগু এর পূর্ণরূপ কি বলতো, লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এটা হচ্ছে গসাগুর পূর্ণরূপ এবং লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক হচ্ছে লসাগু এর পূর্ণরূপ। তো এভাবেই আমরা 2 নম্বর যে আমাদেরকে এখানে প্রশ্নটি করেছে লসাগু এর পূর্ণরূপ এবং গসাগু এর পূর্ণরূপ নির্ণয় করতে পারবো। গরিষ্ঠ মানে হচ্ছে বড় এবং লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট। আর গুণিতক এবং গুণনীয়ক কি এটা আমরা কিন্তু জেনেছি ইতিমধ্যেই। তো এরপর পরবর্তী প্রশ্ন, নিচের সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য কি না যাচাই করি। তো এখানে আমাদেরকে দেখো 4টি সংখ্যা দিয়েছে, এই 4টি সংখ্যা 3 দ্বারা বিভাজ্য কি না সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য কি না সেটার জন্য কিন্তু আমরা একটা টেকনিক অবলম্বন করতে পারি। সেটা হচ্ছে আমরা এই 3 দ্বারা প্রত্যেকটা সংখ্যাকে ভাগ দিতে পারি,
অথবা আমরা কি করব, যদি ভাগ দিয়ে যদি ভাগশেষ নিঃশেষে বিভাজ্য হয় বা ভাগশেষ শূন্য হয় তাহলে এই সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য হবে। অথবা এখানে যে সংখ্যাগুলো রয়েছে, যেমন এখানে কত কত অঙ্ক রয়েছে, 4, 2 এবং 3, এই তিনটে সংখ্যা যদি আমরা যোগ করে দেখি যে সংখ্যা এই যে যোগফলটা 3 দ্বারা বিভাজ্য, তাহলে কিন্তু এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। আমি তোমাদেরকে বোঝাচ্ছি। 1 নাম্বার যেটা 3-এর 1 নাম্বারটা যদি তোমরা করো তাহলে দেখবে 1 নাম্বার কত আছে, সংখ্যা 3টি 423। তো এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কি না এটা যাচাই করার জন্য আমরা কি করব, সংখ্যা 3টিকে যোগ করব। 4 যোগ 2 যোগ 3 সমান কত হচ্ছে, 4 2 6 আর 3 হচ্ছে 9। এই 9 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কি না বলো তো? 9 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, কারণ না এই 3কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে দেখো, 3 3 9। তার মানে এখানে শূন্য এখানে 3 আসলো এবং ভাগশেষে কত আসলো, শূন্য। তার মানে এই 3 সংখ্যাটি 9 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তাহলে এই 443 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা এখানে লিখব, যেহেতু সংখ্যা 3টির যোগফল যে 4, 2 এবং 3 সংখ্যাটির যোগফল হচ্ছে 9 এবং 9 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, তার মানে হচ্ছে সংখ্যাটি এই 423 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা এখানে লিখব, যেহেতু সংখ্যা 3টির যোগফল 3 দ্বারা বিভাজ্য, তাই 423 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। আমরা এখানে এভাবে লিখে দেব যে 423 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তো এভাবেই এই যে 3 নম্বর আমাদেরকে প্রশ্নটি দিয়েছে সেটার অ্যান্সার আমরা করব। এরপর পরবর্তীতে 2 নম্বর দেখো দিয়েছে, তাহলে 2 নম্বর দিয়েছে 443। তাহলে আমরা দেখব যে 4 যোগ 6 যোগ 3, এই সংখ্যা 3টি 3 দ্বারা বিভাজ্য হচ্ছে কি না। 4 আর 3 কত হয়, 6 আর 4 হচ্ছে 10, আর 10 আর 3 হচ্ছে 13। 13 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমরা লিখব, যেহেতু আমরা এর আগের অঙ্কটি 423-এ যেভাবে আমরা লিখলাম যে যেহেতু সংখ্যা 3টির যোগফল 3 দ্বারা বিভাজ্য নয়, তাই এই 643 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। তার মানে এটা 3 দ্বারা বিভাজ্য হবে না। এরপর পরবর্তী সংখ্যাটি এভাবে যাচাই করবে, প্রথমে 9, তারপর 3 যোগ 1। 9 আর 3 কত হয়, 9 আর 3 হচ্ছে 12, 9 আর 3 12, 12 আর 1 13। 13 সংখ্যাটি কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমরা লিখব, যেহেতু সংখ্যা 3টির যোগফল 3 দ্বারা বিভাজ্য নয়, তাই 931 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। এরপর এই সংখ্যাগুলো তোমরা যোগ করবে, 9 শূন্য যোগ করলেও হবে, না করলেও হবে, এরপর 3, এরপর 1, এরপর 2। এটা যোগ করলে কত হয় দেখো, 9 আর 3 12, 12 আর 1 13, 13 আর 2 15। এই 15 সংখ্যাটি কিন্তু 3 দ্বারা বিভাজ্য, কারণ আমরা এই 15কে 3 দ্বারা ভাগ করতে পারবো, 3 5 15। তার মানে আমরা লিখব, যেহেতু এই সংখ্যাগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য, তাই এই 90,312 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তো এভাবেই আমরা এই 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটার উত্তর করব, যাচাই করব যে এগুলো 3 দ্বারা বিভাজ্য কি না। এরপর 4 নম্বরও একই প্রশ্ন, নিচের সংখ্যাগুলো 4 দ্বারা বিভাজ্য কি না তা যাচাই করো। তো এগুলো যাচাই করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের পদ্ধতি হচ্ছে দুটি। এই কোনো সংখ্যা 4 দ্বারা বিভাজ্য কি না এটা যদি আমরা যাচাই করতে চাই তাহলে তার পদ্ধতি কয়টি, 2টি পদ্ধতি আমরা অবলম্বন করে কি করতে পারবো, সংখ্যাগুলো 4 দ্বারা বিভাজ্য কি না সেটা নির্ণয় করতে পারবো। প্রথমে কি করব, এই 4 দ্বারা এই সংখ্যাটিকে ভাগ করব। যদি ভাগশেষ শূন্য হয় তাহলে এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। অথবা আমরা কি করব, এই এককের স্থানীয় মান, এটা কত, একক, এটা হচ্ছে একক, আর এই দশক, এই একক এবং দশকের স্থানীয় মান মিলে কত হলো বলো তো, এই দুটো মিলে হলো 32। আমরা দেখব যে এই 32টা 4 দ্বারা বিভাজ্য কি না। যদি 32টা 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি এই 732 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। তো এখানে বলো তো 32 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য কি না। আমরা জানি কি 4 অষ্টে 32, তার মানে 32 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। তোমরা ভাগ করে দেখো, 32কে এই 4 দিয়ে যদি তোমরা ভাগ করো, 32কে 4 দ্বারা ভাগ করলে কত হয়, 4 দ্বারা ভাগ করলে এই যে 4 অষ্টে 32, ভাগশেষ কিন্তু নিঃশেষে বিভাজ্য হলো। তার মানে এই 32 সংখ্যাটিকে 4 দ্বারা ভাগ করা যায়। তার মানে তাহলে কি আমরা লিখব এভাবে, এই 4 নাম্বার অঙ্কটা আমরা কিভাবে লিখব, এখানে প্রথমে অঙ্কটি আমরা লিখে নিব। অঙ্কটি হচ্ছে, সংখ্যাটি হচ্ছে 432। তারপর এখানে আমরা দেখব, এখানে আমরা লিখব, যেহেতু এখানে, তাহলে এখানে আমরা এভাবে লিখব যে 732 লেখার পর এখানে আমরা লিখব যে যেহেতু সংখ্যাটিতে
একক ও দশক স্থানের সংখ্যাটি 32, যা 4 দ্বারা বিভাজ্য, তাই 732 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। তো এভাবেই আমরা এই 4 নম্বরে যে অ্যান্সারটা রয়েছে সেটা করার চেষ্টা করব। এরপর পরবর্তী সংখ্যাটি দেখো 908। 908-এর একক স্থানীয় মান কত? একক স্থানীয় মান হচ্ছে 8, আর দশক স্থানীয় মানটা কত হচ্ছে? 0। তার মানে কি 0 আর 8, এই 0 আর 8 কত? 4 দ্বারা বিভাজ্য। অবশ্যই 0 আর 4 দুগুণ 8, 4 দ্বারা বিভাজ্য। তার মানে এই 908টা 4 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা কি লিখব? যেহেতু সংখ্যাটিতে একক ও দশক স্থানের সংখ্যাটি 32, কত? 8, যা 4 দ্বারা বিভাজ্য, তাই এই 908 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। এরপর পরবর্তীতে দেখো এখানে একক ও দশক স্থানের মান কত আছে? 28, আর 28 4 দ্বারা বিভাজ্য কিনা বলো তো? 28 হচ্ছে 4 দ্বারা বিভাজ্য একটি সংখ্যা, তাই এটিও 4 দ্বারা বিভাজ্য হবে। আমরা এভাবে লিখে দেব, যেহেতু সংখ্যাটিতে একক ও দশক স্থানের সংখ্যাটি 28, যা 4 দ্বারা বিভাজ্য, তাই 432 সংখ্যাটিতে 4 দ্বারা বিভাজ্য। এখানে হচ্ছে, তো এখানে দেখো পরবর্তীতে সংখ্যা দুটি হচ্ছে 0 0, এই সংখ্যা দুটি কিন্তু 4 দ্বারা বিভাজিত কোনো সংখ্যা না। অথবা আমরা এই দুটো সংখ্যা নিতে পারি, এই 0 দুটোকে বাদ দিয়ে এখানে এই দুটো সংখ্যাকে আমরা ধরতে পারি। এখানে কত হচ্ছে? 25। 25 কিন্তু 4 দ্বারা বিভাজিত কোনো সংখ্যা নয়। এজন্য আমরা কি বলবো? যে এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়। তো এরপর 5 নম্বরে দেখো কি বলেছে। 5 নম্বরে এখানে আমাদেরকে বলেছে যে 7 ও 13 এর লসাগু কত? তো 7 ও 13 এর লসাগু যদি আমরা বের করতে চাই, 7 একটি মৌলিক সংখ্যা এবং 13 একটি মৌলিক সংখ্যা। দুটি মৌলিক সংখ্যার লসাগু যদি তুমি বের করতে চাও, তাহলে কি করবে? তুমি ওই সংখ্যা দুটিকে শুধু গুণ করে দেবে। এখানে তুমি লিখবে যে 7 ও 13 এর কত হবে? লসাগু। লসাগু হবে কত? ওই সংখ্যা দুটির গুণফল, 7 গুণন 13। 7 গুণন 13 সমান কত হচ্ছে? গুণ করে যত হবে সেটাই হচ্ছে 7 এবং 13 এর লসাগু। তোমরা যদি গুণ করো, 3 7 21-এর 1 হাতে 2, 7 7 আর 2 9। তার মানে কি 7 ও 13 এর লসাগু হবে 91। যেহেতু সংখ্যা দুটি মৌলিক সংখ্যা, কারণ মৌলিক সংখ্যা কাকে বলে বলো তো? যে সংখ্যাকে ওই সংখ্যা এবং 1 দ্বারা আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। দেখো 7কে 1 এবং 7 ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, 13কে 1 এবং 13 ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তার মানে এই দুটো হচ্ছে মৌলিক সংখ্যা। আর মৌলিক সংখ্যা যখন তোমরা লসাগু বের করবে, তখন সংখ্যা দুটিকে গুণ করে দিবে। অথবা তোমরা যদি এটা বুঝতে না পারো, বলো যে আমি এটা বুঝতেছি না, তাহলে কি করবে? তোমরা প্রথমে কি করবে? 7-এর যে গুণিতকগুলো রয়েছে সেগুলো লিখবে। 7-এর গুণিতক কত কত বলো তো? 7-এর গুণিতক 7, 14, এভাবে কিন্তু দেখবে যে 91 পর্যন্ত আসতেছে। তারপর 13 এর গুণিতকগুলো লিখবে 13, 26, 13, 26, এরপর দেখবে যে এক সময় 91 আসতেছে, এবং 91টা কত? দুটোর মধ্যেই মিল রয়েছে। তার মানে এটাই হচ্ছে 7 এবং 13 এর গুণিতক। তোমরা এভাবেই, যদি এই পদ্ধতিটি, এটা সহজ পদ্ধতি, তোমরা প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে 7 এবং 13 হচ্ছে মৌলিক সংখ্যা, তার মানে দুটোর মধ্যে গুণ করে দিলেই লসাগু বের হয়ে আসবে। আর যদি বুঝতে না পারো, তাহলে অবশ্যই, না বোঝার কোনো কারণ নেই, তারপরেও যদি বুঝতে না পারো, তাহলে এভাবে 7-এর গুণিতক লিখবে, 13 এর গুণিতক লেখার পর দেখবে যে 91 হচ্ছে 7 এবং 13 এর সাধারণ গুণিতক, সর্বনিম্ন সাধারণ গুণিতক বা লসাগু। এরপর এখানে কি বলেছে? এখানে আমাদেরকে বলেছে 6 নম্বরে কি বলেছে বলো? 13 এবং 17 এর লসাগু কত? তো এটাও কিন্তু একই বিষয়। 13 এবং 17 দুটি মৌলিক সংখ্যা, 13 একটি মৌলিক সংখ্যা, 17 একটি মৌলিক সংখ্যা, আর দুটি মৌলিক সংখ্যার লসাগু কত? সব সময় 1। মনে রাখবে যে দুটি মৌলিক সংখ্যার লসাগু হচ্ছে 1। অথবা কি করবে? প্রথমে 13 এর গুণনীয়কগুলো বের করবে, তারপর 17 এর গুণনীয়কগুলো বের করবে, তারপর দেখবে যে সেখানে সাধারণ মিলটা হচ্ছে 1। তো 13 হচ্ছে 1 এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, এই জন্য 13 হচ্ছে মৌলিক সংখ্যা। 17কেও 1 এবং 17 ছাড়া আর কোনো, দেখো এই যে 17 তুমি যদি লেখো, এখানে 17কে তুমি শুধু 1 দ্বারা ভাগ করতে পারবে, আর এই 17কে 17 দ্বারাই ভাগ করতে পারবে, আর কোনো সংখ্যা দ্বারা কিন্তু ভাগ করতে পারবে না। তাই এটি হচ্ছে মৌলিক সংখ্যা। আর ভাগ করতে পারবে, কিন্তু ভাগশেষ থাকবে, নিঃশেষে বিভাজ্য হবে না। তার মানে কি দুটি মৌলিক সংখ্যার লসাগু কত? 1। তো এরপরে এখানে আমাদেরকে দেখো 7 নম্বরে আমাদেরকে অনেকগুলো লসাগু নির্ণয় করতে বলা হয়েছে। 9 এবং 15, 24 এবং 27, 7 এবং 15, 6, 9 এবং 12, এগুলোর আমাদেরকে লসাগু নির্ণয় করতে হবে। তো এখানে আমি তোমাদেরকে সবগুলো দেখাবো না, শুধু 3টি লসাগু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। কোন 3টি দেখাবো বলো তো? প্রথমে আমি এখানে প্রথম যে লসাগুটি রয়েছে,
প্রথম লসাগুটি হচ্ছে 9 এবং 15 এর 9 হচ্ছে 15। তো তোমরা যদি 9 এবং 15 এর লসাগু লিখতে চাও তাহলে এখানে লিখবে যে 9 ও 15 এর লসাগু। এভাবে লেখার পর সংখ্যা দুটিকে আবার একসাথে লিখবে 9 এবং 15। তারপর কি করবে, এভাবে এই গুণ পদ্ধতিতে করতে হবে। এখানে তোমরা দুটোকে ভাগ যায় এমন মৌলিক সংখ্যা খুঁজে বের করবে। 3 দ্বারা কিন্তু দুটোকেই ভাগ যায়, 3 দ্বারা দুটোকেই ভাগ যায়। তাহলে এখানে হচ্ছে 3 × 9 আর 3 × 5 = 15। এই 3কে 15 দ্বারা যদি ভাগ করো তাহলে হচ্ছে 5। এখানে ভাগফলটা লিখবে। তাহলে কিন্তু আর কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। দুটোকে আর কোনো একক সংখ্যা দ্বারা ভাগ যায় না। তাহলে এগুলোর গুণফলই হচ্ছে লসাগু। 3 × 9 আর 3 × 5 = 15। তাহলে 9 এবং 15 এর গসাগু কত হচ্ছে 15। 9 এবং 15 এর গসাগু হচ্ছে 15। অথবা কি করবে তোমরা, আগে আমরা যেভাবে করেছিলাম যে লিখবে যে 9 এর গুণিতক এত, 15 এর গুণিতকগুলো লেখার পর যেটা কমন থাকবে সেটাই হচ্ছে গসাগু। তো এরপর আমি আরেকটি করে দিচ্ছি, সবশেষটি 8 নাম্বার। 8 নাম্বারটি কত বলতো? 8 নাম্বারটি হচ্ছে 9, 12, 15 এবং এটা আমি দুইটা পদ্ধতিই দেখিয়ে দেব। প্রথমে এই পদ্ধতিতে দেখাই। তো 8 নাম্বারের যদি আমরা লসাগু করতে চাই তাহলে প্রথমেই আমরা 8 নাম্বার অঙ্কটি, এখানে যে সংখ্যাগুলো আমাদেরকে দিয়েছে এগুলো আমরা লিখব 9, 12, 15 এবং 18। তাহলে এটা আমরা কি করব, প্রথমে দেখব যে কোন সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে। এখানে দেখলাম যে 3 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু সবগুলোকেই ভাগ যাচ্ছে। তাহলে আমরা এখানে লিখব 3 × 9, 3 × 4 = 12, 3 × 5 = 15 আর 3 × 6 = 18। এরপর আমরা দেখো কত দ্বারা ভাগ করতে পারি। 3 দ্বারা ভাগ করলেও কিন্তু দুটি সংখ্যাকে ভাগ যাবে, আর 2 দ্বারা ভাগ করলেও দুটি সংখ্যাকে ভাগ যাবে। তাহলে আমরা এখানে আবারও 3 দ্বারা ভাগ করি। 3 অক্ষে 3, এখানে 4কে 3 দ্বারা ভাগ যায় না, এর জন্য 4 4 লিখলাম। 5কে 3 দ্বারা ভাগ যায় না, এর জন্য 5 5 লিখলাম। এরপর 3 দ্বারা কিন্তু 6কে ভাগ করলে 2 হয়। এখন দেখো, এখন কি ভাগ যায়? এমন সংখ্যা দ্বারা ভাগ করতে হবে যাতে অন্তত দুটি সংখ্যাকে ভাগ যায়। এখানে 4কে ভাগ যাবে এবং 2কে কিন্তু 2 দ্বারা ভাগ যাবে। এজন্য আমরা কি লিখব, যে 2 লিখব। তাহলে 2কে 1 দ্বারা ভাগ যায় না, এজন্য 1 1 লিখলাম। 2কে 4 দ্বারা ভাগ করলে 2 হয়। 5কে ভাগ যায় না, 5 5 লিখলাম। আর 2কে ভাগ করলে হচ্ছে 1। এখন এই সংখ্যাগুলো আমরা কি করব, এই যে 3 3 2 এগুলোকে আমরা গুণ করব। গুণ করলে যেটা হবে সেটাই হচ্ছে উত্তর বা লসাগু। এই সংখ্যাগুলোর লসাগু 2 × 5। আর 1কে গুণ করাও যে কথা, না করাও সে কথা। এই যে 3 × 3 × 2 গুণ এই 2, 1কে আমরা বাদ দিলাম, গুণ 5। তো এগুলোর আমরা যদি গুণ করি তাহলে যেটা হবে সেটাই হচ্ছে লসাগু। প্রথমে 3কে 3 দ্বারা গুণ করব। 3 × 3 = 9, 9 × 2 = 18, 18 × 2 = 36, 36 আর 5 যদি আমরা গুণ করি যেটা হবে সেটাই এখানে উত্তর। তাহলে 5 6 30 0, হাতে কত 3, 3 5 = 15 আর 3 হচ্ছে 18। তো এটাই হচ্ছে 180 হচ্ছে কি এখানে এই 3, 9, 12, 15, 18 এর লসাগু কত হচ্ছে 180। তাহলে এখানে আমরা লিখে দেব যে 9, 12, 15 ও 18 এর লসাগু 180। তো এভাবেই আমরা কিন্তু লসাগু নির্ণয় করতে পারবো। এখানে তোমরা যে 9 এর গুণিতক, 12 এর গুণিতক, 15 এর গুণিতক এভাবে কিন্তু তোমরা লসাগু নির্ণয় করতে পারবে না। কারণ অনেক দেখো কত পর্যন্ত লিখতে হবে, 180 পর্যন্ত সবগুলোরে বের করতে হবে। তারপর তোমরা সাধারণ মিল বা লসাগু পাবে। তো এত অনেক সময়ের প্রয়োজন হবে এবং অনেক ধৈর্যের প্রয়োজন হবে। এই জন্য আমরা কি করব, এখানে এই পদ্ধতিতে লসাগু নির্ণয় করব। এখানে এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি। অনেকগুলো সংখ্যার ক্ষেত্রে এই পদ্ধতিতে আমরা লসাগু করব। প্রথমে আমরা সংখ্যাগুলো লিখব। সংখ্যাগুলো লেখার পর দেখব যে এই সংখ্যাগুলোকে কোন সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে। অবশ্যই সেটা মৌলিক সংখ্যা হবে। দেখলাম যে 3 দ্বারা সবগুলোকে ভাগ যাচ্ছে, এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করব অন্তত দুটো সংখ্যাকে যাতে ভাগ যায়। এখানে দেখলাম যে 3 দ্বারা ভাগ করলে সবগুলোকে ভাগ যায়। এখানে তারপর দেখলাম যে 3 দ্বারা ভাগ করলে এই যে 3কে ভাগ যাচ্ছে এবং 6কে ভাগ যাচ্ছে, অন্তত দুটো সংখ্যাকে ভাগ যাচ্ছে। এরপর দেখলাম যে 2 দ্বারা ভাগ করলে 4কে যাচ্ছে, 2 যাচ্ছে, অন্তত দুটো সংখ্যাকে যাচ্ছে, তার মানে 2 দ্বারা ভাগ করা যাবে। এখন এখানে দেখো তো অন্তত দুটো সংখ্যাকে এমন কোন সংখ্যা দিয়ে ভাগ করলে যাবে 1 বাদে,
2 দ্বারা ভাগ করলে 2কে যাবে, 5কে যাবে না। 5 দ্বারা ভাগ করলে 5কে যাবে, 2কে যাবে না, তার মানে আর ভাগ যাবে না। এখন যে সংখ্যাগুলো আছে, এক বাদে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আমরা গুণ করব। 3 গুণন 3 গুণন 2 গুণ 2 গুণ 5, এই সংখ্যাগুলোকে গুণ করে আমরা দেখলাম যে 180 হচ্ছে, তার মানে এটাই হচ্ছে লসাগু। এভাবেই আমরা এই লসাগুগুলো নির্ণয় করব। এরপর এখানে আমাদেরকে গসাগু নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা যদি গসাগু নির্ণয় করতে চাই তাহলে আমরা কি করব, এইভাবে আমরা গসাগু নির্ণয় করতে পারবো, অথবা একটা একটা করে গুণনীয়ক বের করব, সেটার আমরা গসাগু নির্ণয় করতে পারবো। তো 8 নম্বরের যদি 1-এর গসাগুটা আমরা নির্ণয় করতে চাই তাহলে এখানে দেখা যাচ্ছে যে 9 এবং 15। তো প্রথমে আমরা এভাবে নির্ণয় করব। এখানে 3 দ্বারা ভাগ করলে দেখো কত হচ্ছে, 3, আর এখানে হচ্ছে 5, আর কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। এই সংখ্যাটাই হচ্ছে এখানে গসাগু, 3 হচ্ছে গসাগু। তো 9 এবং 15 এগুলো কিন্তু এখানে নেওয়া যাবে না, এই সংখ্যাগুলো গসাগুর ক্ষেত্রে নেওয়া যাবে না। লসাগুর ক্ষেত্রে সবগুলো নেব, কিন্তু গসাগুর ক্ষেত্রে শুধু ভাগ যে সংখ্যা দ্বারা করব সেটাই নেব। তাহলে 9 ও 15 এর গসাগু কত হয়, 3। 9 এবং 15 এর গসাগু হচ্ছে 3। অথবা তোমরা যদি বলো যে আমি 9 এর গুণনীয়ক বের করব, তারপর 15 এর গুণনীয়ক বের করব, তারপর 15 এর গুণনীয়ক বের করব, তারপর কি করব, তারপর আমি গসাগু কোনটা হবে, সবচেয়ে বড় মিল কোনটা হবে সেটা আমি নির্ণয় করব। তো এক্ষেত্রে ছোট সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য হবে, কিন্তু বড় সংখ্যার ক্ষেত্রে এটা খুব একটা মানে সহজ হবে না।